সম্প্রতি খবর ছড়িয়েছে কলকাতায় একটি বিশেষ বৈঠক করেছেন শেখ হাসিনা, যা মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি। সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। মহা গ্যাঞ্জাম হয়ে গেছে। এই গ্যাঞ্জাম সহজে থামবে না, ব্যক্তিত্বের লড়াই। এই দেশ থেকে পতিত স্বৈরাচার পালিয়ে গেছে প্রায় 7 মাসের কাছাকাছি। এই 7 মাসের মধ্যে বাংলাদেশে একটার পর একটা কু সংঘটিত হয়েছে। এই কুগুলো আমরা কখনো খোলা চোখে দেখিনি, কখনো খোলা চোখে দেখেছি। কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের ছাত্র জনতা, কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের রাষ্ট্রের ডিপ স্টেট, কখনো এই কুগুলো মোকাবেলা করেছি আমরা মিডিয়া কর্মীরা। সাম্প্রতিক সময় সেনা প্রধানের পরপর দুটো বক্তব্য নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, নানান প্রশ্নের উদ্বেগ হয়েছে। এর মধ্যে আমাদের প্রবাসী সাংবাদিক আল জাজিরার অনুসন্ধান রিপোর্টার জুলকারনাইন সাইরের যে পোস্ট আমরা দেখলাম, বাংলাদেশের আবার অ্যাক্টিভ হচ্ছে, বিভিন্ন নামে তারা প্রবেশ করছে। এরকম নানান তথ্য উপাত্ত বলে দিচ্ছে বাংলাদেশকে একটা বড় রকম ঝাঁকুনি দিতে চাইছে শত্রুরা। কিন্তু বাংলাদেশ এই ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত? এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম। এর মধ্যেই আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, কাদা ছড়াছড়ি, লড়াই, এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে রাষ্ট্রকে ব্যতিব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম দাবি আদায় গ্রুপ মাঠে নামছে। তো এরই মধ্য দিয়ে সর্বশেষ যে বার্তাগুলো আমাদের কাছে আসছে, বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর ইউনূস সরকারকে ব্যর্থ করতে তারা ABCD এরকম কয়েকটা ফরম্যাটে কাজ শুরু করেছে। ঠিক এরকম ঠান্ডা মাথার খেলোয়াড় আছে আমাদের দেশে, যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠান্ডা মাথার খেলোয়াড়। তোতা পাখির মতো এখন পর্যন্ত স্বজন হারানোর বেদনার বলি আওড়াচ্ছেন শেখ হাসিনা, যেন তিনি ছাড়া পৃথিবীতে আর কারো কোনো স্বজন নেই। ভারতে বসে দিনের পর দিন জুম কলে নেতাকর্মীদের সেই একই গল্প শুনিয়ে চলছেন। তার স্বার্থান্বেষী আচরণে ক্ষুব্ধ তৃণমূল থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মীরাও। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতে মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে শেখ হাসিনার বৈঠকের গুঞ্জন, ভারতে বসেই বাংলাদেশ নিয়ে হাসিনার নতুন ষড়যন্ত্র ফাঁস, বিদেশি গোয়েন্দাদের ভয়াবহ কবলে বাংলাদেশ, রাজনীতিবিদদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা এবং বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে এরই মধ্যে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তৈরি হয় ধোঁয়াশা। এদিকে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশ ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বিষয়টির সত্যতা উঠে এসেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কলকাতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের বৈঠকের দাবিটি কোনো সত্যতা নেই, বরং 2019 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতায় একটি সরকারি সফরের ভিডিও এটি। এ বিষয়ে অনুসন্ধানে স্ট্রিং নিউজ নামক ইউটিউব চ্যানেল 2019 সালের 23 নভেম্বর কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনুন শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্য মিল খুঁজে পাওয়া গেছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূলত ভিডিওটির 15 সেকেন্ড থেকে 41 সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওর উক্ত অংশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য প্রদান করতে দেখা যায়। পরবর্তীতে ইলেকট্রনিক্স গণমাধ্যম 71 টিভির ইউটিউব চ্যানেলে 2019 সালের 22 নভেম্বর একান্ত বৈঠকে বসেছেন শেখ হাসিনা ও মমতা শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে শেখ হাসিনার পরনে থাকা শাড়ির সাথে আলোচিত ভিডিওটির তার পরনে থাকা শাড়ির মিল রয়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট বোর্ডের প্রধান
সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে বাংলাদেশ ভারতের ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছর 22 নভেম্বর সরকারি সফরে কলকাতায় পৌঁছায়। অর্থাৎ উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের নয়। সুতরাং কলকাতায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক দাবিতে পুরনো সরকারি সফরের ভিডিও প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তকর। এই দেশ থেকে পতিত স্বৈরাচার পালিয়ে গেছে প্রায় 7 মাসের কাছাকাছি। এই 7 মাসের মধ্যে বাংলাদেশে একটার পর একটা কু সংঘটিত হয়েছে। এই কুগুলো আমরা কখনো খোলা চোখে দেখিনি, কখনো খোলা চোখে দেখেছি। কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের ছাত্র জনতা, কখনো এই কুগুলো মোকাবেলা করেছে আমাদের রাষ্ট্রের ডিপ স্টেট, কখনো এই কুগুলো মোকাবেলা করেছি আমরা মিডিয়া কর্মীরা। সাম্প্রতিক সময় সেনা প্রধানের পরপর দুটো বক্তব্য নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, নানান প্রশ্নের উদ্বেগ হয়েছে। এর মধ্যে আমাদের প্রবাসী সাংবাদিক আল জাজিরার অনুসন্ধান রিপোর্টার জুলকারনাইন সাইদের যে পোস্ট আমরা দেখলাম, বাংলাদেশের আবার অ্যাক্টিভ হচ্ছে, বিভিন্ন নামে তারা প্রবেশ করছে। এরকম নানান তথ্য উপাত্ত বলে দিচ্ছে বাংলাদেশকে একটা বড় রকম ঝাঁকুনি দিতে চাইছে শত্রুরা। কিন্তু বাংলাদেশ এই ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত? এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম। এর মধ্যেই আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, কাদা ছোড়াছড়ি, লড়াই, এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে রাষ্ট্রকে ব্যতিব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আদায় গ্রুপ মাঠে নামছে। তো এরই মধ্যে দিয়ে সর্বশেষ যে বার্তাগুলো আমাদের কাছে আসছে, বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর ইউনূস সরকারকে ব্যর্থ করতে তারা ABCD এরকম কয়েকটা ফরম্যাটে কাজ শুরু করেছে। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওপারের একটি দেশের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির আপোষ রফা হয়ে গেছে, যদিও এই ব্যাপারে বড় দলটি সরাসরি অস্বীকার করেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের নির্বাচন বিষয়ে একটি দলই সর্বাধিক চাপ দিচ্ছে, আর কোনো দল এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না কেন? আবার দ্রুত নির্বাচন সেই ওপারের দেশটি চাইছে কেন? এটাকে আমরা অন্তর্বর্তীকালীন বলি। এই সরকারের সাথে কাজ করতে চায় না, তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়, ওপারের কথা বলছে। এবং তারপরই আমরা দেখলাম সবচেয়ে বড় দলটি সকাল আর বিকাল নির্বাচন শব্দটাই শুধু উচ্চারণ করেছে। তারা 2000 ছাত্রের যে প্রাণ গেল এর বিচার চায়নি, 20,000-এর অধিক যে আহত হলো তাদের বিচার চাইছে না, এবং রাষ্ট্রের ভেতরে পুলিশ আমলা সহ ফ্যাসিস্টদের যে দোষর তাদের গ্রেফতার, তাদের বিচার, এগুলো সেই বড় দলটি খুব জোরে সরে চাইছে না, চাইছে মামুলি আকারে চাইছে, বা কিছু বিচ্ছিন্নভাবে তারা চাইছে। কিন্তু বড় ফ্রেমে তারা এটা চাচ্ছে না, তারা শুধু একটা জিনিসই চাচ্ছে, নির্বাচন। প্রশ্নটা হলো, এই দেশে নির্বাচন কি সকল সমস্যার সমাধান? গত 54 বছরে এই দেশে যেই দলই ছিল নির্বাচন করেছে 5 বছর অন্তর অন্তর। নির্বাচন কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে, কেবল এরশাদের আমলটুকু ছাড়া। তো আমরা যদি বলি যে এই দেশে প্রকৃত অর্থে যে দলই বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কখনো মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে না, তাহলে নির্বাচন কি করে সমাধান? কি করে জনগণের সরকার বলা হয় যে জনগণ ভোট দিয়ে কখনো সরকার গঠন করতে পারে না? তার মানে আমাদের সিস্টেম পরিবর্তন খুব জরুরি, সংস্কার খুব জরুরি। এই সংস্কারগুলোর দিকে এখনো আমরা আগাতে পারছি না। এই সরকার প্রায় 7 মাসে পা দিয়েছে, এখন পর্যন্ত বড় কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেখিনি। দেখেছি কি আমরা সংস্কার প্রস্তাবনা, কিন্তু বাস্তবায়ন কতদিনে হবে এটার কোনো রোড ম্যাপ আমরা দেখছি না, এটার কোনো আলোচনা আমরা দেখছি না। জানি না এটা কত সময় তারা ঠেলে নিতে চাইছে। একদিকে বিএনপি টেনশনে আছে সরকারের স্লো গতির জন্য। এই সরকার আদৌ কি নির্বাচন দেবে? এই সরকার আদৌ কি নির্বাচন চাইছে? এই সরকার কতদিন ক্ষমতায় বসে থাকতে চাইছে? এটা কিন্তু বিএনপি না, সব বিরোধী দলের বা সব দলেরই টেনশন। আবার এই সরকারকে কোনোভাবেই যত বড় কথাই বলুক, বড় দলগুলো সাহায্য করছে না। ভালো করে খেয়াল করবেন, একেবারেই সাহায্য করছে না, তাদেরকে ব্যর্থ দেখতে চাইছে। মুখে বলছে না এই সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হবে, এটাকে তারা বলছে, কিন্তু এই সরকারকে তারাই আবার ব্যর্থ করছে। এটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন বিষয়টা হলো, এই সুযোগগুলো বা এই কাজগুলো আসলে কেন হচ্ছে? আমরা মনে করছি এই কাজগুলো বিএনপি করছে, এই কাজগুলো জামাত করছে, আমরা মনে করছি আসলে এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। আপনারা যদি মানেন আর না মানেন, এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। এক, বিএনপিকে চাপ দেওয়া হয়েছে নেপথ্য থেকে যে তুমি দ্রুত নির্বাচন চাও, তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবা না বা সরাতে দেবে না,
প্রোক্লেমেশন বাস্তবায়ন করতে দেবে না, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হতে দেবে না, তুমি এটা করতে দেবে না, এটা করতে দেবে না, এটা করতে দেবে না। এবং বিএনপিকে যে প্রেসক্রিপশন দিয়েছে, বিএনপি সেই প্রেসক্রিপশনই এগুচ্ছে। বিপ্লবের পর বিএনপি সকল ক্ষেত্রে না 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 করে গেছে, শুধু একটা জায়গায় হ্যাঁ, নির্বাচন চাই। দ্বিতীয়ত, জামায়াত ভারত প্রশ্নে নমনীয় হয়ে গেছে। ভারতের প্রশ্নে জামাতকে এখন সুর নরম করতে দেখেছি। কারণ কি? ওই যে ওপার থেকে প্রেসক্রিপশন আসছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে ওপারের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, বসতেও পারবে না। তাই ওপারকে ম্যানেজ করার জন্যই জামাতের নমনীয়তা আর বিএনপির জি হুজুর অবস্থান। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে জীবন দেয়া, এই যে ফ্যাসিস্ট মুক্ত করা, এই যে বিপ্লব, এর অর্থ কি? এর অর্থ হলো বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা গেলেও বর্গী মুক্ত করা যায়নি। এখন আমাদের যেই সরকারই আসবে, আমি বিশ্বাস করি ঠিক আগের অবস্থায় থাকবে। আবারও আওয়ামী লীগ এই দেশে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, কারণ বিএনপি বলছে জনগণের সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে যে দেশ ছাড়া করেছে, হাসিনা যে দেশ ছেড়েছে, আর সকল নেতারা যে পালিয়েছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? 5 আগস্ট দেশে যা কিছু ঘটেছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? তাহলে বিএনপি কোন জনগণের কথা বলছেন? জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে? আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব, 5 আগস্ট, এই প্রত্যেকটা ছিল জনগণের সিদ্ধান্ত। তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়িয়েছে। এরপরে যারা এই দেশে ফ্যাসিস্টকে আবারও রাজনীতি করার সুযোগ দিবে, তারাও ফ্যাসিস্টের অনুসারী হিসেবে এই দেশ ছাড়া হবে। লিখে রাখেন কাগজে কলমে। এবং আমরা বলবো, যারা ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দিবে, তাদের বিরুদ্ধে আমাদের এখনই মাঠে নামতে হবে, সেটা বিএনপি হোক আর জামাত হোক। আপনারা যত বড় দলই মনে করেন, আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী ছিলেন না, কারণ আওয়ামী লীগের পাশে দানব ভারত দাঁড়িয়েছিল। তাকে আমাদের ছাত্ররা 36 দিনে বিদায় করেছে। আপনাদের জন্য বলি, আপনাদের যে নেতাকর্মীরা, এরা কিন্তু খুব সুযোগ সন্ধানী। ক্ষমতার আসনে যখন বসে বা ক্ষমতার আমলে বিএনপি সবচেয়ে বড় শক্তিশালী দল, আর বিরোধী দলে বিএনপিটা ইঁদুরের দল হয়। এটা কিন্তু জানেন আপনারা, আমরাও জানি। আওয়ামী লীগ কিন্তু মাঠে মোটামুটি শক্তিশালী। সে আওয়ামী লীগ পালিয়ে গেছে এই বিপ্লবে। জামাত এবং বিএনপিকে বলছে, যারাই ভারতের অনুকম্পা গ্রহণ করবেন বা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চাইবেন, আপনাদের তাড়াতে আমরা চোখ বন্ধ করবো, আর চোখ মেরে দেখবো আপনারা নিয়ে হয়ে গেছেন। আমরা মাঠে নামবই, লিখে রাখেন। 2 নম্বর বিষয়, এই যে ওপারের প্রেসক্রিপশনের কথাগুলো বলছি, আমাদের দেশে বিভিন্ন তথ্যসূত্র বলছে বিভিন্ন ইন্টেলিজেন্স মাঠে নামছে, গোয়েন্দা সংস্থা মাঠে নামছে। তারা ABCD করে কয়েকটা সেক্টরে কাজ করছে। তারা এ প্ল্যানে কি করবে, বি প্ল্যানে কি করবে, অর্থাৎ একটার পর একটা ব্যর্থ হলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা দেখছি প্রফেসর ইউনূস একটার পর একটা ব্যর্থ করলেও কিন্তু সেই ট্র্যাপে আমাদের রাজনৈতিক দলগুলো আটকে আছে। স্থানীয় সরকার আগে নির্বাচন, আগে জাতীয় সরকার নির্বাচন আগে। বিএনপি সবচেয়ে বড় দল, শক্তিশালী দল। বিএনপি যদি নির্বাচনের দল হয়, যে কোনো নির্বাচন বিএনপিকে মেনে নিতে হবে। কেন স্থানীয় সরকার আগে পরে নিয়ে বিএনপি তর্ক করে? সবচেয়ে বড় দল, শক্তিশালী দল, নির্বাচনের দল, গণতন্ত্রের দল কে? বিএনপি। তাহলে বিএনপির সরকার যে নির্বাচনই দিবে, বিএনপির উচিত চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত। কারণ হাসিনা তো এই নির্বাচন দেয়ই নাই। অর্থাৎ এই সরকারের আমলে যে নির্বাচনে এই সরকার দেখ, বিএনপির মেনে নেওয়া উচিত। এখানে কোনো কৌশল অবলম্বন করা উচিত না, যদি তারা বড় দল নিজেকে দাবি করে। তার মানে এখানেও ভেটো দিয়ে রেখেছে সেই গোয়েন্দা সংস্থা, যে এইখানে তোমরা এই কাজ করলে, এভাবে করলে এটা হবে। তার মানে 111 তৈরির আগে মনে আছে, হাসিনা দাবি তুলতো, বিএনপি মেনে নিত, হাসিনা দাবি তুলতো, বিএনপি মেনে নিত, আবার হাসিনা দাবি তুলতো, বিএনপি মানত না। এই দুটো দলের মধ্যে দাবি মানা না মানা নিয়ে এমনভাবে ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা কাজ করছে, যাতে করে 111 তৈরি হয়েছিল, মনে আছে? এবং কোমরটা ভেঙেছে কার? বিএনপির। তো এবারও সেই চেষ্টাগুলো করছে কেউ কেউ। বিএনপির কেউ বলেই ফেলছেন, লাগলে রক্ত ঝরাবো, লাগলে জীবন দিব, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে দিব না। আওয়ামী লীগের আমলে এই কথাগুলো কইছিল দাদা। আওয়ামী লীগ আমলে একেবারে হুঙ্কার ধুঙ্কার কই গেছে। একটা টিয়ার সেল মারলে তো মাঠে একজন বিএনপিকে দেখিনি, নেতা মেতা জুতা মুতা রেখে পালাইছেন। এখন একেবারে সাহস বেড়ে গেছে। আপনাদের এই নীতি বাংলাদেশকে হুমকির মুখে ফেলছে। আবারও বলছি, হাসিনাকে ফেরত চেয়ে ডক্টর ইউনূসের চিঠি যে প্রতিক্রিয়া জানালো দিল্লি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডক্টর ইউনূস বলেন, শুধু শেখ হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীরাও বিচারের আওতায়
আওতায় আসবেন। তিনি সম্প্রতি কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন, সেখানে ভিন্ন মত অবলম্বীদের উপর নির্যাতনের প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন। তিনি স্বীকার করেন এই বিচার প্রক্রিয়া সময় সাপেক্ষ, কারণ পুরো সরকার অপরাধে জড়িত ছিল। তবে ভুক্তভোগীদের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য, ক্লায়েন্ট এবং সহযোগীদেরও বিচারের আওতায় আনা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেখ সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, হাসিনাকে ফেরত চেয়ে আমরা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি, তবে নয়াদিল্লি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডক্টর ইউনূস আরও বলেন, হাসিনার বিচার অবশ্যই হবে, সেটা তিনি বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা ভারতে থেকেই হোক।